সাধারণ একজন ব্যাংকার হঠাৎ করে হয়ে উঠল কোটি টাকার মালিক। যার বেতন ছিল ৬,০০০ টাকা মাত্র, তার অ্যাকাউন্টে চলে আসলো ১০০ কোটি টাকা। কিন্তু কিভাবে তা জানতে হলে দেখতে হবে আমাদের আজকের মুভি লাকি ভাস্কর। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতে ১৯৯২ সালের বোম্বের সিন দেখানো হয়। এখানে ভাস্কর কুমার নামের একজন লোককে আমরা দেখি। ভাস্কর কুমার আজকের মুভির লিড ক্যারেক্টার। ভাস্কর জগিং করার সময় স্টক মার্কেটের ব্যাপারে কথা বলছিল। ভাস্কর যখন এসব কথা বলতে বলতে তার ঘরের সামনে পৌঁছায়, তখনই তার কাছে সিবিআই চিফ ইনভেস্টিগেটর অফিসার লক্ষ্মণ রাও আসে। লক্ষ্মণ রাও তাকে বলে, তোমার উপরে অনেক বড় একটা প্রতারণার অভিযোগ এসছে। এরপর লক্ষ্মণ রাও তাকে অ্যারেস্ট করে মাগদা ব্যাংকে নিয়ে যায়। এই ব্যাংকে ভাস্কর কাজ করত। এবার ভাস্কর এখানে সিবিআই অফিসারকে তার গল্প বলতে শুরু করে। আর সিন ৩ বছর পেছনে চলে যায়। সময়টা ১৯৮৯ সাল। এই সময় ভাস্কর মাগদা ব্যাংকে এমপ্লয় হিসেবে কাজ করত আর তার বেতন ছিল মাত্র ৬,০০০ টাকা। কিন্তু তারপরও ভাস্কর তার কাজ সততার সাথে করে আসছিল। আর ৩ বছর ধরে তাকে বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো ভাস্কর ব্যাংকে যাওয়ার পর তার প্রথম কাজ ছিল নারায়ণ স্যারের সাথে সে যে টাকা বের করে আনত। আসলে ভাস্কর একজন ক্যাশিয়ার ছিল, এই জন্য সব টাকা তার কাছেই থাকত। এরপর যে বাকি টাকা বেঁচে যায় সে টাকাগুলো সে নারায়ণ স্যারের সাথে যে বোল্টে রেখে দেয়। এর সাথে ভাস্কর আরও একটা কাজ করত। ভাস্করের অফিসের সামনে একটা ক্যাফে আছে। তো যখন ভাস্কর ব্যাংকের কাজ শেষ হয়ে যায় তখন সে সেখানে যায়, আর সেখানে সে অসহায় মানুষদের ব্যাংকের ফর্ম পূরণ করত। এর বদলে সে কিছু টাকাও পেত। এই কাজ ভাস্কর তার বেস্ট ফ্রেন্ড সাম্বার সাথে করত, কারণ ভাস্কর ব্যাংকের জব করলেও তার স্যালারি ছিল মাত্র ৬,০০০ টাকা, যার কারণে ভাস্কর তার পুরো এলাকা থেকে ঋণ নিয়ে রেখেছিল। এর মধ্যেই সবচেয়ে বেশি টাকা সে পাটেল ভাই থেকে নিয়েছিল, আর সেটার পরিমাণ ১২,০০০ টাকা। আর তার ব্যাংকের লোনও ছিল, যার পরিমাণ ছিল ৩৬,০০০ টাকা। এরপরে আমাদেরকে ভাস্করের ফ্যামিলির ব্যাপারে বলা হয়। ভাস্করের ফ্যামিলিতে তার বাবাকে দেখানো হয় সে আগে সিএ ছিল। রিটায়ার করার পর তার বন্ধুর সাথে একটা বিজনেস করতে যেয়ে তিনি প্রতারিত হন। এরপর থেকে তিনি কারোর সাথে তেমন কোনো কথা বলেন না। এখন আমাদেরকে ভাস্করের ওয়াইফকে দেখানো হয়। তাদের দুজনের লাভ ম্যারেজ ছিল। কলেজ সময় থেকে তাদের দুজনের মধ্যেই প্রেম ছিল। তো এখন তাদের একটা ৬ বছরের বাচ্চাও আছে, যার নাম কার্তিক। কিন্তু তার অনেক গরিব হওয়ার কারণে ভাস্করের ওয়াইফ সুমতি আর ভাস্করকে তাদের ফ্যামিলি ম্যানেজ করে চলতে হতো, কারণ ভাস্করের একটা বোন আর একটা ভাইও আছে। তারা দুজন কলেজে পড়ে আর তাদের দুজনের খরচও ভাস্কর চালায়। সুমতির ফ্যামিলি এই রিলেশনের একেবারে বিরুদ্ধে ছিল। তারা চাইতো সুমতি ভাস্করকে ছেড়ে অন্য একটা বিয়ে করে নিক, কারণ ভাস্কর অনেক গরিব ছিল। তো একদিন ভাস্কর সুমতির ভাইয়ের ছেলের জন্মদিনে যায়। তার সাথে তাদের ছেলে কার্তিকও যায়। কিন্তু যখন কেক দেওয়ার সময় হয় তখন সুমতির ভাবি তাকে একটা ছোট পিস দেয়। এতে সুমি রেগে গিয়ে তাদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তার একটা ছোট দোকানে যায়। এখানে কার্তিক বলে সে বার্গার খাবে, কিন্তু ভাস্করের কাছে শুধুমাত্র 2টা বার্গার কেনার টাকা ছিল। কিন্তু তখন দোকানদার ভাস্করের কন্ডিশন বুঝতে পেরে তাকে 3টা বার্গার দিয়ে দেয়। পরের সিনে দেখানো হয় অ্যান্থনি নামের একটা লোক ভাস্করের কাছে এসছে। ভাস্কর তাকে বলে যে তোমার কাজ হবে না, আসলে অ্যান্টনির 2 লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু তার কাছে বন্ধক রাখার মতো কিছুই নেই। এবার অ্যান্টনি বলে, আমি মালয়েশিয়া থেকে 40টা টিভি অর্ডার করেছি, সেগুলো 5 লক্ষ টাকার, কিন্তু অংশীদার হিসেবে যারা আমার সাথে ছিল তারা এখন টাকা দিতে অস্বীকার করছে। এ কারণে 5 লক্ষ টাকা আমাকে দিতে হচ্ছে। তো এখন যদি কেউ আমাকে 2 লক্ষ টাকা দিয়ে দেয় তাহলে আমি তাকে 20% দিতে রাজি আছি, কিন্তু তার কাছে বন্ধক রাখার মতো কিছুই ছিল না। তাই ভাস্কর তাকে মানা করে দেয়। ভাস্কর যখন ঘরে ফিরে আসে তখন সে দেখে তার ঘরে পাটেল ভাই এসেছে। পাটেল ভাই তার কাছে টাকা চাচ্ছিল, কিন্তু তার কাছে টাকা ছিল না, যার কারণে পাটেল ভাই পুরো মহল্লার সামনে তাকে অপমান করে, তার শার্টের পকেট ছিঁড়ে ফেলে। এরপর ভাস্কর অফিসে জানতে পারে তার যে প্রমোশনের কথা ছিল সেই জায়গায় অন্য কাউকে প্রমোশন দেওয়া হয়েছে। ভাস্কর বুঝে যায় এটা জিএম স্যারের করেছে। তাই সে জিএম স্যারের কাছে যায় আর তার সাথে চিল্লাচিল্লি শুরু করে। জিএম স্যার বলে, আমি চাইলে আজকে তোমাকে অফিস থেকে বের করে দিতে পারি, কারণ তুমি ক্যাফেতে যে যা করো তা আমি সবই জানি। তো এবার ভাস্কর তার কাছে ক্ষমা যায়। অফিসের সবাই জিএম স্যারকে বলে ভাস্করের অনেক লোন আছে আর তার বেতনও কম, সে অনেক কষ্টে স্ট্রাগল করে থাকে, তাই তাকে যেন বের করে না দেওয়া হয়। পরের সিনে ভাস্কর মুখ ধুয়ে এসে প্রতিদিনের মতো নিজের সিটে বসে আর প্রতিদিনের মতো কাজ শুরু করে। আসলে ভাস্কর এখানে সব প্ল্যানিং করে রেখেছিল। এরপর ভাস্কর অ্যান্টনিকে ডেকে 2 লক্ষ টাকা দিয়ে দেয়। ভাস্কর অ্যান্টনিকে বলে, এর বদলে আমাকে 20% দিবেন, 10% আমার আর বাকি 10% সাম্বার, আর তুমি টাকা কবে ফিরিয়ে দিবে? এতে অ্যান্টনি বলে, আমি সানডে আপনার টাকা ফিরিয়ে দিব। অ্যান্টনি টাকা নিয়ে চলে যায় টিভি আনতে। তার বন্ধুকে কল করে যতগুলো টিভির অর্ডার ছিল সবগুলো সে নিয়ে নেয়। এতে তার অনেক টাকা লাভও হয়। এরপর রাতের বেলায় তারা পার্টি করে, কারণ সানডে টাকা দেওয়ার কথা থাকলেও অ্যান্টনি ফ্রাইডেতেই দিয়ে দিয়েছে।
এই টাকাগুলো দেখে কোনো না কোনোভাবে ভাস্করের মনে লোভ চলে আসে, যার কারণে সেটাকে নিজের বিজনেস বানিয়ে নেয়। সে ব্যাংকের নোটগুলোকে নিয়ে প্রতারণা করে অ্যান্টনিকে কাস্টমের জিনিসপত্র ছাড়ানোর হেল্প করতে থাকতো। এরকম করতে করতে অনেকদিন পার হয়ে যায়, আর এভাবে টাকার পরিমাণ বাড়তে শুরু করে। আসলে অ্যান্টনির কোনো টিভির বিজনেস ছিল না। আসলে সে পার্স নিয়ে আসতো, সেগুলো 40,000 টাকা হলেও তার মাত্র 10,000 টাকায় পেয়ে যেত, যার কারণে তাদের অনেক লাভও হতো, সেই সাথে ভাস্করেরও। ভাস্করের এই টাকা বাড়ার কারণে সে তার ছেলের জন্মদিন অনেক বড় একটা পার্টি দেয়। তো ভাস্করের ছেলের জন্মদিনে অ্যান্টনি এসেছিল। অ্যান্টনি ভাস্করকে বলে, আমার ছেলে আমেরিকায় থাকে আর সে আমাকে সেখানে নিয়ে যেতে বলেছে, তাই আমি যাওয়ার আগে অনেক বড় একটা কাজ করতে চাই, যাতে আমি অনেকগুলো টাকা পাই আর আমাকে আমার ছেলের ওপর বোঝা হয় যেন থাকতে না হয়। সেখানে যেয়ে আমি একটা ক্যাফে দিব। এবার অ্যান্টনি বলে, মালয়েশিয়া থেকে 3টা ইম্পোর্টেড গাড়ি আসছে, সেগুলোর দাম 10 লক্ষ টাকা, কিন্তু আমরা যদি সেগুলো বিক্রি করি তাহলে সেগুলোর টাকা 50 লাখের উপর আসবে। এতদিন পর্যন্ত ভাস্কর 2 লক্ষ টাকার মতো বের করত, এখন তাকে 10 লক্ষ টাকা বের করতে হবে, এতে ভাস্কর সাসপেন্ডও হতে পারে। তাই প্রথমে ভাস্কর অ্যান্টনিকে এই কাজটা করতে মানা করে দেয়। এরপর ভাস্কর যখন তার ছেলের কাছে এসে জিজ্ঞেস করে, তোমার কাছে কি পার্টিটা পছন্দ হয়েছে, এতে তার ছেলে কান্না করে আর বলে, আমি আগে যখনই আমার বন্ধুদের পার্টিতে যেতাম তখন তারা আমাকে বলতো ভিখারিটা আগে চলে এসেছে কেক খাওয়ার জন্য, কিন্তু আজকে আমি যখন তাদেরকে খাইয়েছি তখন সবার মুখ বন্ধ হয়ে গিয়েছে। আমি অনেক খুশি হয়েছি। তার চোখে পানি দেখে ভাস্কর ডিসাইড করে ফেলে সে তার ফ্যামিলির জন্য সবকিছু করবে। এই জন্য সে ব্যাংকে থেকে 10 লক্ষ টাকা বের করতে রাজি হয়ে যায়। এরপর সে ব্যাংকে যেয়ে অপেক্ষা করতে থাকে কখন তার ম্যানেজার আর সিনিয়ররা বের হয়ে যাবে। কিন্তু সেদিন অনেক প্রবলেম আসতে শুরু করে। তো সে সব শেষ করে অনেক চেষ্টার পরে ভাস্কর 10 লক্ষ টাকা নিয়ে পৌঁছে যায় অ্যান্টনির কাছে। অ্যান্টনির কাছে একটা দুঃসংবাদ আসে। অ্যান্টনি ভাস্করকে বলে যে ডিলার আমাদের সাথে ডিল করেছিল সে এখন জেলে আছে, এখন এই গাড়িগুলো ডিল কিভাবে হবে, আর ভাস্কর যে টাকাগুলো এনেছে সেগুলোরই বা কি হবে, এই নিয়ে তারা ভাবতে শুরু করে। এখনও তাদের কাছে 2 দিন বাকি ছিল। ভাস্কর অনেক ট্যালেন্টেড পার্সন ছিল, তাই ভাস্কর বলে, পুরো শহরের ডিলার তো আর একজন না, আপনি অন্য একজনকে খুঁজেন। অ্যান্টনি তার অনেক ডিলারদের কাছে কল করতে শুরু করে। এরপর রাতের বেলা তারা একজন ডিলারের ব্যাপারে জানতে পারে, সে গোয়াতে থাকে। সেই ডিলার বলে, গাড়িগুলো আমি কিনে নিব, কিন্তু সেগুলো রাতেই আজকে আমাকে ডেলিভারি করতে হবে। তো এবার গাড়িগুলোকে গোয়া নিয়ে যাওয়ার জন্য ভাস্কর প্রথমে গাড়িগুলোতে সরকারি নেম প্লেট লাগিয়ে দেয়। এরপর রাস্তায় বের হলে মাঝখানে পুলিশ তাদেরকে থামিয়ে দেয়, আর এখানে ইনভেস্টিগেশনও হয়। কিন্তু ভাস্কর আগে থেকে সবকিছু প্ল্যান করে রেখেছিল। সে এখানে কিছু ভিখারিকে নেতার পোশাক পরিয়ে দেয়, যার কারণে পুলিশেরা তাদেরকে ভয় পেয়ে তাদেরকে সামনে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। এরপর তারা যখন গোয়ায় পৌঁছায় তখন তাদের ডিলাররা তাদেরকে 2 এর জায়গায় 10 গুণ টাকা দেয়। সবাই এত বেশি টাকা পেয়ে অনেক খুশি হয়। এই টাকা নিয়ে সবাই সবার লাইফে সেট হয়ে যায়। অ্যান্টনিও তাদেরকে বিদায় দিয়ে আমেরিকায় চলে যায়। আর সে ভাস্করকে বলে, যখনই কোনো জিনিসের প্রয়োজন হবে তোমার, তুমি অবশ্যই আমাকে কল করবে। এখানে কিছুদিন কেটে যায় আর ভাস্কর সততা দেখে ব্যাংকের ওনার রাজবীর সিং তাকে তার প্রমোশন একটা বড় পদে করিয়ে দেয়। সে যখনই ভালো পোস্টে পেয়ে যায় তখনই তার বেতন 20% বেড়ে যায়। এখন তার বেতন হচ্ছে 19,500 টাকা। এই খুশির খবর প্রথমে তার ওয়াইফ সুমতিকে বলে। তো এই পোস্টে আসার পর ভাস্করের মাথায় চিন্তা আসে যে এই পোস্টটাকে সে সুবিধা মতো কাজে লাগাবে। এতটুকু কাহিনী শোনার পর সিবিই অফিসার তাকে জিজ্ঞেস করে, তোমার বেতন 19,500 টাকা যদি হয় তাহলে তোমার অ্যাকাউন্টে কিভাবে 100 কোটি টাকা আসছে? তো এখানে গল্প আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। তো যে ব্যাংকে ভাস্কর কাজ করতো সে ব্যাংকের নাম হচ্ছে মাগদা ব্যাংক। তো আপনারা হয়তো জানেন না যে যেরকম মানুষদেরকে লোন দেওয়া হয় সেরকম তারা অন্য ব্যাংকেও লোন দিয়ে থাকে। তো মাগদা ব্যাংক কাটারি ব্যাংকে লোন দিত। তো এখানে অনেক বড় একটা বিজনেসম্যান হর্ষদ মেহরার অ্যাকাউন্টে টাকা পয়সা লেনদেন করা হতো, কিন্তু এই টাকাগুলো লেনদেন করার জন্য নগদ টাকার পরিবর্তে ডকুমেন্টেশনে ব্যবহার করা হতো। একে বিআর বলে, মানে ব্যাংক রিসিট। কারণ টাকার পরিমাণ অনেক বেশি ছিল, 10 কোটি 20 কোটি এরকম হতো। এরকম করতে করতে অনেক লোন বেড়ে যায়। এখানে মাগদা ব্যাংকের লাভও হতো, কারণ হর্ষদ মেহরা অনেকগুলো টাকা মাগদা ব্যাংকে দিত, আর এই সব কিছু সুরাজ নামের এক লোককে দিয়ে করানো হয়। ভাস্কর সুরাজকে তাড়াতাড়ি লোন পরিশোধ করতে বলে, কিন্তু সুরাজ বলে তাদের একটু টাইম লাগবে। এই জন্য সে ভাস্করকে ঘুষ দেওয়ার চেষ্টা করে। ভাস্কর বলে 14 দিনের মধ্যে লোন পরিশোধ করতে হবে। এর কিছুদিন পর সুরাজ এসে টাকা পরিশোধ করে। এবার যখন হর্ষদের ব্যাংক স্টেটমেন্ট চেক করে তখন ভাস্কর কোথাও না কোথাও ভাস্কর দালালির কথা জানতে পারে, কারণ হর্ষদ অন্য একটা অ্যাকাউন্টে টাকা পাঠাতো। আর এখানে আরও একটা ব্যাপার ভাস্কর জানতে পারে, তারা যে লোনগুলো নেয় সেগুলো কাটারি ব্যাংকে পৌঁছায় না। তাই ভাস্কর তাদের ব্যাপারে জানার জন্য চেষ্টা করে। এরপর সে যায় কাটারি ব্যাংকে আর তাদেরকে বলে, আজকাল আপনারা যে বিআরগুলো ইস্যু করেছেন সেগুলো অনেক বড় অ্যামাউন্টের টাকা। এর আগে আপনারা যতগুলো লেনদেন করেছেন সেগুলো হিস্টোরি আমাকে একটু জানান।
তো সেখানের যে ম্যানেজার ছিল তারা আগে থেকেই হার্ষদ মেহরার সম্পর্কে জানতো, তাই তারা তাকে ব্যাংকের স্টেটমেন্ট দিতে মানা করে দেয়। ভাস্কর বুঝে যায় এই লোকেরা ভালো টাকা নিচ্ছে হার্ষদের কাছ থেকে। ভাস্কর জানতে পারে হার্ষদ মূলত শেয়ার মার্কেট থেকে শেয়ার কেনা বেচা করে। তাই এবার ভাস্কর সুরাজকে বলে সে তাদেরকে লোন দিবে যদি তারা তাকে এই শেয়ার থেকে 1% কমিশন দেয়, আর তারা যে শেয়ার কেনা বেচা করবে সেগুলো ইনফরমেশনও ভাস্করকে দিতে হবে। সুরাজ উপায় না পেয়ে তার কথা রাজি হয়ে যায়। এভাবে ভাস্করের কাছে বান্ডেলে বান্ডেলে টাকা আসতে শুরু করে। এইবার ভাস্করের মাথায় একটা বুদ্ধি আসে, সে তার 2 নম্বর কাজকে 1 নম্বরে পরিণত করতে তার কিছু বন্ধুর সাহায্য নেয়। তাই এরপর ভাস্কর তার ব্ল্যাক মানিগুলোকে হোয়াইট মানি করতে একটা লাকি ড্র করায়। সে লটারিতে জিতে যায়। এরপর তার ওয়াইফের জন্য একটা বিজনেস স্টার্ট করে, আর এখান থেকেই তার সব ব্ল্যাক মানি হোয়াইট মানিতে কনভার্ট হতে শুরু করে। আর সে সারাদিন টাকা ছাপাতেই থাকে। সে তার বোনের বিয়ে অনেক ধুমধাম করে করায়। প্রথমে সে জুয়েলারি শপে গিয়েছিল, সেখানে তাকে ভালোভাবে ট্রিট না করা হলেও পরে যখন সে ভালো ড্রেস আবার টাকা নিয়ে যায় তখন তাকে অনেক ভালোভাবে সেখানে ট্রিট করা হয়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন ভাস্করের ব্যাংকে কাটের ব্যাংকের ম্যানেজার আসে আর তাকে বলে আমার ওয়াইফের অ্যাকাউন্ট শেষ হয়ে গিয়েছে, তাই আমার ওয়াইফের জন্য আরও একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তাই আমি ভেবেছি টাকাগুলো আপনার ব্যাংকে রাখবো। কথায় কথায় যখন সে বিয়ার দেখে তখন তার মাথা ঘুরে যায়। সে বলে এই বিয়ারগুলো তো আমার ব্যাংকে কখনোই সাইন করেনি। এর মানে কাটারি ব্যাংক আর মাগদা ব্যাংকের মধ্যে যে ডকুমেন্টেশনটা হয়েছে এটা আসলে ফেক। এটা দেখে তো দুজনেই শকড হয়ে যায়। ম্যানেজার তো হার্ট অ্যাটাক পর্যন্ত করে ফেলে আর হসপিটালে নেওয়ার পথেই মারা যায়। এটা দেখে ভাস্করের খারাপ লাগে। তার মনে হয় তার সাথেও এমনটা হতে পারে, তাই সে আবার আগের মতো হয়ে যায়। সে তার ওয়াইফের সাথে আগের মতো কথা বলতে শুরু করে, তাকে ভালোবাসতে শুরু করে। সে পাটেল ভাইয়ের কাছেও ক্ষমা চায়। পাটেলকে সে একটা স্কুটি কিনে দেয়, কারণ ভাস্করের লাইফে অনেক ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল আর হার্ষদের কাছে ক্লোন পাস না করার কারণে উপর থেকে অনেক প্রেশার আসতে শুরু করছিল। তাই এখান থেকে ভাস্কর ডিসাইড করে ফেলে সে হার্ষদ মেহরাকে আর 1 টাকাও দিবে না, আর যে পুরাতন অ্যাকাউন্ট ছিল সেটা আগে প্রথমে হার্ষদ ক্লিয়ার করবে। এরপরেই ভাবা হবে তাকে আর টাকা দেওয়া হবে কি না, কারণ হার্ষদ মেহরা নিজের টাকা না বরং ব্যাংকের টাকা দিয়ে শেয়ার মার্কেটে কেনা বেচা করত। অলমোস্ট 100 কোটি টাকার লোন পেন্ডিংয়ে পড়েছিল। যদি আরবিআই বা অন্য কোনো বড় ব্যাংকে তদন্ত করা হয় তাহলে ভাস্করের লাইফ শেষ হয়ে যাবে। একদিন জিএম স্যার তাকে তার অফিসে ডেকে নেয় আর তাকে জিজ্ঞাসা করে তুমি কেন হার্ষদের লোন পাস করছো না? সে তো আমাদের পুরাতন ক্লায়েন্ট আর প্রতিদিন তো কোটি টাকার ট্রানজ্যাকশন হয়, তাহলে তার লোন ক্লিয়ার করছো না কেন? এতে ভাস্কর বলে স্যার অ্যামাউন্ট অনেক বেশি বেড়ে গিয়েছে, আর যে বিয়ার কাটের ব্যাংকের ছিল আমি যখন তাদের কাছে ক্রস চেক করিয়েছি তারা বলেছে যে এগুলো তারা কখনো এটা সাইনই করেনি। এর মানে সে অ্যামাউন্ট এখান থেকে অন্য কারো অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে, তাই আমি আমার পদত্যাগপত্র দিতে এসেছি। আপনি সাইন করে ফেলেন আর যে অ্যামাউন্ট তারা চাচ্ছে সেটা দিয়ে দেন। এরপর কাহিনী আবার প্রেজেন্টে আসে। এখানে আমরা সেই সিবিআই অফিসারকে দেখি। সে ভাস্করকে বলে তোমার অ্যাকাউন্টে এখনো 100 কোটি টাকা আছে, সেগুলো কি তুমি নিজে কামিয়েছো নাকি ব্ল্যাক মানি হোয়াইট করেছো? যদি আমি চাই তাহলে এখনই তোমাকে জেলে নিয়ে যেতে পারি, কারণ যেভাবে তোমরা এসব করেছো আমি সব ইনফরমেশন জানি। যদি তুমি চাও তাহলে আমি তোমাকে পুরো জালিয়াতি থেকে বাঁচাতে পারবো। তোমার অ্যাকাউন্টে যে 100 কোটি টাকা দেখানো হচ্ছে, যদি এগুলো তুমি ব্যাংকে দিয়ে হার্ষদ মেহরাকে দেওয়া 100 কোটি টাকার সাথে ইকুয়াল করে দাও তাহলে এই কথাটা এখানে শেষ হয়ে যাবে। আর এখন এই 100 কোটি টাকা অনেক বেশি ছিল, যেটা ভাস্কর 3 বছর ধরে অনেক পরিশ্রম করে কামিয়েছে। এখন যদি ভাস্কর 100 কোটি টাকা তাদেরকে না দিয়ে দেয় তাহলে ব্যাংকে লোন বেড়ে যাবে, অনেকগুলো লোকও জেলে যাবে আর শেয়ার মার্কেট পুরোপুরি শেষ হয়ে যাবে। মানুষ রাস্তায় নেমে আসবে, যার কারণে এই সব কিছু ভেবে ভাস্কর তারা পুরো 100 কোটি টাকা তাদেরকে দিতে রাজি হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। আর এখানে গল্পের শেষে কিছু টুইস্ট আসে। প্রথম টুইস্ট হচ্ছে ব্যাংকের ওনাররা অনেক খুশি হয় কারণ তাদের অ্যাকাউন্টে 100 কোটি টাকা ইকুয়াল হয়ে গিয়েছে। কিন্তু ভাস্করের যে 100 কোটি টাকার চেক তারা পেয়েছে সেটা কম্পিউটারে শো করলেও যখন তারা তার খাতা চেক করে সেখানে কোনো টাকাই ছিল না। আসলে সে সময় কম্পিউটার অনেক স্লো ছিল। কম্পিউটারের মধ্যে শুধু 1 মাসের স্টেটমেন্ট দেখানো হতো, প্রতিদিনের স্টেটমেন্ট শো করা হতো না। তো মাস শেষ হচ্ছে, এখন 2 দিন বাকি ছিল। আর এই 2 দিনে ভাস্কর তার লাকি গেম খেলে ফেলে। সে ইউএসএ থেকে অ্যান্টনিকে ফোন করে আর তাকে বলে আমার জন্য ওখানে বড় একটা হোটেল কিনে ফেলো। এরপর ভাস্কর তার ফ্রেন্ড অ্যান্টনিকে কল করে ভিসার পাসপোর্ট তৈরি করে ফেলে। এরপর ভাস্কর সেই কিনা হোটেলের নাম ভাস্কর দেখে পুরোপুরি বিজনেস সেট করে ফেলে। আর এসব প্ল্যানিং ছিল ভাস্করের বাবার, কারণ তিনি আগে একজন চার্টার্ড অ্যাকাউন্ট ছিলেন। তো মুভি শেষে যারা দুর্নীতি করছিল তাদের অনেকেরই হার্ষদকে লোন দেওয়ার কারণে জেল হয়ে যায়। আর এদিকে ভাস্কর তার ফ্যামিলিকে নিয়ে আমেরিকায় সেট হয়ে যায়। সেই সাথে অনেক বড় একটা বাড়ি কিনে ফেলে। আর এখানে মুভিটা শেষ হয়ে যায়। তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।